ভোরবেলা মীর আলীর কাজ হচ্ছে পরিবানুকে কোলে নিয়ে বারান্দায় বসে থাকা। পরিবানুর বয়স ৩। দাদাকে সে খুবই পছন্দ করে। মীর আলীও জগতের অনেক জটিল বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলে। মীর আলীর কথা বলার ভঙ্গি দেখে মনে হওয়া অস্বাভাবিক নয় যে সে পরিবানুর মতামতকে যথেষ্ট গুরুত্ব দেয়। আজ ভোরবেলাও সে নাতনিকে কোলে নিয়ে মুড়ি খেতে বসেছিল। দাঁত না থাকায় মুড়ি চিবোতে পারে না। একগাল মুড়ি নিয়ে তাকে অনেকক্ষণ বসে থাকতে হয়। ঘরে আম আছে। একটা পাকা আমের রস মুড়ির বাটিতে ঢেলে দিলেই সমস্যার সমাধান হয়। কিন্তু অনুফা সেটা করবে না। বদি বাড়িতে না থাকলে সে তার শ্বশুরের খাওয়া দাওয়ার দিকে তেমন নজর দেয় না। আজ মীর আলীর চা খেতে ইচ্ছে হচ্ছে। ঘরে চায়ের পাতা আছে, গুড় আছে, বদি এনে রেখেছে। তার বাবার জন্যেই এনেছে। তিনি নিজের কানে শুনেছেন বদি বলছে, বাজানরে মাঝে মধ্যে দিও, বুড়া মানুষ, চায়ে কাশির আরাম হয়। মীর আলী প্রতিদিন ভোরেই বেশ সাড়ম্বরে খানিকক্ষণ কাশে, যাতে অনুফার চায়ের কথাটা মনে পড়ে। বেশিরভাগ দিনই তার মনে পড়ে না। আজও হয়তো পড়বে না, তবু সে কাশতে লাগল। কাশতে কাশতেই পরিবানুকে বলল, চা হইল সর্দি কাশের বড় ওষুধ, বুঝছস পড়ি? পড়ি উত্তর দিল না। মীর আলী আবার বলল, বড় জামবাটির এক বাটি চা যদি সকালে খায় কেউ, তা হইলে সর্দি কাশি বাত সব যায়। চাটা খুব বড় ওষুধ। মীর আলীর জন্য আজ দিনটি সম্ভবত খুব শুভ, কারণ অনুফা তাকে এক বাটি চা এনে দিল। সেই চায়ে তেজপাতা দেওয়ায় বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। অভিভূত হয়ে পড়ল মীর আলী। অনুফা জিজ্ঞেস করল, মিষ্টি হইছে কিনা দেখেন। হইছে গো বেটি, হইছে, জবর বালা হইছে। অনুফাকে দু একটা সুন্দর কথা বলতে ইচ্ছে করছে মীর আলীর, কিন্তু কি বললে সে খুশি হয় তা তার জানা নেই। অনুফা বলল, মুড়ি চায়ের মধ্যে ভিজায়া চামচ দিয়া খান, চামচ দিতাছি। মীর আলী অনুফার প্রতি বড় মমতা বোধ করল। সংসারের আয় উন্নতি যা হচ্ছে এই মেয়েটির কারণেই হচ্ছে। ঘরে এখন চামচ আছে, নতুন সাইকেল আছে। গত বছর বদি তাকে লেপ বানিয়ে দিয়েছে। বলতে গেলে গত শীত কোন দিকে গিয়েছে বুঝতেই পারা যায়নি। অথচ বদিকে বিয়ে করানোর আগে কি হাল ছিল সংসারের। সব ভাগ্য। অনুফা এ সংসারে ভাগ্য নিয়ে এসেছে। মীর আলী ভাবতে চেষ্টা করল, অনুফা এ বাড়িতে আসার পর কি তারা কখনো একবেলা না খেয়ে থেকেছে? না। নীলগঞ্জে এরকম ভাগ্য কজনের আছে? অথচ কত ঝামেলা ছিল বদির বিয়েতে। শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়ার অবস্থা। বদির মামা বলেছিল, এই মেয়ের মা নাই, জামাইয়ের কোনো আদর হইত না। কথা খুবই সত্য, কিন্তু বিয়ের কথা ঠিকঠাক হবার পর বিয়ে ভেঙে দেওয়াটা ঠিক না। মনে খুঁতখুতানি নিয়ে সে ছেলেকে নিয়ে বিয়ে করতে গেল। কি ঝড় সেই বিয়ের রাতে, লণ্ডভণ্ড অবস্থা। পরদিন শেষ রাতে ছেলে বউ নিয়ে বাড়ি ফিরে দেখল, ঝড়ে গ্রামে কারও কোনো ক্ষতি হয়নি, শুধু তার ঘরটি পড়ে গেছে। কি অলক্ষণ! পরিবানু বলল, দাদা চা দাও। পুলাপান মাইনসের চা খাওয়ন নাই। চা দাও দাদা। মীর আলী হাঁক দিল, বৌমা আর একটা বাটি দাও। ঠিক এই সময় এক ঝাঁক গুলির শব্দ হলো। হালকা মেশিনগানের কানে তালা ধরানো ক্যাট ক্যাট শব্দ। পরিবানু আকাশ ফাটিয়ে কাঁদতে লাগল। মীর আলী উঠে দাঁড়াতে গিয়ে চায়ের বাটি উল্টে ফেলল পরিবানুর পায়ে। নীলগঞ্জ গ্রামে ছোটাছুটি শুরু হয়ে গেল। দ্বিতীয় একটা সৈন্যদল এসে ঢুকল। তারা ঢুকল মার্চ করে, গর্বিত ভঙ্গিতে। তাদের সঙ্গে আছে ৪০ জন রাজাকারের একটি দল। তালে তালে পা ফেলবার একটা প্রাণান্ত চেষ্টা করছে তারা। দলটি অনেক দূর থেকে আসছে। এদের চোখে মুখে ক্লান্তি, হয়তো সারা রাত ধরেই হাঁটছে, কোথাও বিশ্রাম করেনি। বদিউজ্জামান হনহন করে হাঁটছিল। হাঁটা না বলে একে দৌড়নো বলাই ঠিক হবে। কয়েকদিন বৃষ্টি না হওয়ায় রাস্তাঘাট শুকনো, দ্রুত হাঁটতে কষ্ট হচ্ছে না। তার একমাত্র চেষ্টা কত তাড়াতাড়ি মধুবন বাজারে গিয়ে পৌঁছনো। মাঝামাঝি পথে সে মত বদলাল, ফিরে চলল নীলগঞ্জের দিকে। যা হবার হোক, এই সময় বাড়ি ছেড়ে বের হওয়া ঠিক না। জংলা মাঠের কাছাকাছি আসতেই সে দ্বিতীয় মিলিটারি দলটিকে দেখতে পেল। ওরা আসছে উত্তর দিক থেকে। বদিউজ্জামান ঊর্ধ্বশ্বাসে ছুটল জংলা মাঠের দিকে। হুমড়ি খেয়ে পড়ল নিচু একটা গর্তে। সেখানে এক কোমর পানি। তাকে কেউ সম্ভবত দেখতে পায়নি। বদিউজ্জামান এক কোমর পানিতে ঘণ্টাখানেক বসে রইল। মিলিটারিদের এই সময়ের মধ্যে চলে যাওয়ার কথা, কিন্তু এরা যাচ্ছে না কেন? কিছুক্ষণ পর খুব কাছেই ওদের কথাবার্তা শোনা যেতে লাগল। এর মানে কি? বদিউজ্জামান মাথা উঁচু করে দেখতে চেষ্টা করল। চোখের ভুল কিনা কে জানে, তার মনে হলো মিলিটারিরা জংলা মাঠ ঘিরে বসে আছে। বদিউজ্জামান গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে একটা মূর্তা ঝোপের আড়ালে মাথা ঢেকে রাখল। মাথার উপর ঝাঁ ঝাঁ করছে রোদ, কিন্তু পানি বেশ ঠান্ডা। বদিউজ্জামানের শীত শীত করতে লাগল। গা কুটকুট করছে। সবুজ রঙের একটা গিরগিটি চোখ বড় বড় করে তাকে দেখছে।
বদিউজ্জামান হাত ইশারা করে তাকে সরে যেতে বলল। পচা গন্ধ আসছে পানি থেকে, পাট পচানোর গন্ধের মতো গন্ধ। গিরগিরিটা পায়ে পায়ে এগিয়ে আসছে। বদিউজ্জামান মৃদুস্বরে বলল, যা হোস। আর তখনই নীলগঞ্জ থেকে ঝাঁকে ঝাঁকে গুলির শব্দ আসতে লাগল। কি ব্যাপার? জায়নাল মিয়া তার দলবল নিয়ে দীর্ঘ সময় ছাতিম গাছের নিচে অপেক্ষা করল। আজিজ মাস্টার ফিরে এলো না। রাসমোহন কয়েকবার বাঁশছোপের আড়াল থেকে উঁকি দিয়ে দেখে এসেছে আজিজ মাস্টার চেয়ারে বসে কথাবার্তা বলছে, কিন্তু কিছুক্ষণ আগে সে এসে বলল আজিজ মাস্টারকে আর দেখা যাচ্ছে না। একসময় বললেন, দোয়া ইউনুসটা দমে দমে পড়েন মাস্টার সাহেব। আজিজ মাস্টার তাকালো তার দিকে। তাকানোর ভঙ্গিতে মনে হয় সে কিছুই বুঝতে পারছে না। গত 3 ঘন্টা যাবৎ এই দুটি মানুষ একসঙ্গে আছে। এই 3 ঘন্টায় তাদের কথাবার্তা বিশেষ কিছু হয়নি। আজিজ মাস্টার তার পায়জামা ভিজিয়ে ফেলার পর থেকেই কেমন অন্যরকম হয়ে গেছে। কোনো কিছুতেই মন দিতে পারছে না। হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটেই দোয়া পড়তেন, এর মর্তবাই অন্য। দোয়াটা জানেন? আজিজ মাস্টার মাথা নাড়ল। সে জানে, কিন্তু ইমাম সাহেবের মনে হলো সে কিছুই পড়ছে টরছে না, বসে আছে নির্বোধের মতো। মাস্টার সাহেব। জি। আমাদের সামনে খুব বড় বিপদ। কেন বুঝতে পারতেছেন না? না। এরা কি জন্যে এসছে সেটা বলেছে? তবু বুঝতে পারতেছেন না? না। ইমাম সাহেব চুপ করে গেলেন। আজিজ মাস্টার খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়ে রইল। এখান থেকে সৈন্যদলের একটা অংশ দেখা যায়। কয়েকজনকে দেখা যাচ্ছে কাগজের একটা বল বানিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে এবং ক্রমাগত হাসছে। কাগজের একটা বল ছুঁড়ে মারার মধ্যে এত আনন্দের কি আছে কে জানে। স্কুলঘরটি টিনের। রোদে টিন তেতে উঠেছে। ঘরের ভেতর অসহ্য গরম। আজিজ মাস্টারের পানির তৃষ্ণা পেয়ে গেল। শুধু তৃষ্ণা নয়, ক্ষুধাও বোধ হচ্ছে। বেলা অনেক হয়েছে, ক্ষুধা হওয়ারই কথা। অন্য সময় এত দেরি হলে মালা খোঁজ নিত, মামা ভাত বাড়ছে, আসেন বলেই সে চলে যেত না। দরজা ধরে এঁকে বেঁকে দাঁড়াত, যেন সঙ্গে করে নিয়ে যাবে। গতবার ময়মনসিংহ থেকে মালার জন্য একটা আয়না কিনেছিল আজিজ মাস্টার। খুব বাহারি জিনিস। 2টো আয়না পাশাপাশি। একটি সাধারণ আয়না, অন্যটি অন্যরকম। সেটায় মুখ অনেক বড় দেখায়। আয়নাটা দেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে আজিজ মাস্টার প্রায় 1 সপ্তাহ ভাবল। কেউ কিছু মনে করে বসতে পারে, তাহলে খুব লজ্জার ব্যাপার হবে। কেউ কিছু মনে করল না। মালা অভিভূত হয়ে পড়ল। একটা আয়নায় মুখ বড় দেখায় কেন, এই প্রশ্ন কয়েকবার করা হলো। এমনকি মালার মা একদিন পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে ফেলল, মুখ বড় দেখালে কি লাভ? আজিজ মাস্টার লাজুক স্বরে বলেছিল, সাজগোজের সুবিধে হয় ভাবি। কি সুবিধে? কি সুবিধে সেটি আর ব্যাখ্যা করতে পারেনি, কারণ এটা আজিজ মাস্টারেরও জানা ছিল না। ইমাম সাহেব নড়ে চড়ে বসলেন। মাস্টার সাহেব বলেন, জোহর নামাজের ওয়াক্ত হয়েছে না? জানি না। নামাজটা পড়া দরকার। বের হয়ে ওদের কাছে পানি চাবো? অজু নাই আমার। দেখেন আপনি চিন্তা করে, আপনি তো আর নামাজ পড়তে পারবেন না। শরীর নাপাক, গোসল লাগবে। পেশাব করে দিয়েছেন তো? আজিজ মাস্টার জবাব দিল না। ইজি চেয়ারটিতে চোখ বন্ধ করে হেলান দিয়ে পড়ে রইল। ইজি চেয়ারটি নীলু সেনের। শুয়ে থাকতে বড় আরাম। মাস্টার সাহেব, পানি চাইব নাকি? আপনার ইচ্ছা হলে চান। এর মধ্যে তো দোষের কিছু নেই, এরাও তো মুসলমান। যান না, গিয়ে চান। ভয় লাগে। ভয়ের কি আছে? ইমাম সাহেব নড়েন না, জড়সড় হয়ে চেয়ারেই বসে থাকেন। চোখ বন্ধ করে ইজি চেয়ারে শুয়ে থাকতে থাকতে আজিজ মাস্টারের ঝিমুনি আসে। ঝিমুতে ঝিমুতে একসময় ঘুমিয়েও পড়ে। এর মধ্যেই ছাড়া ছাড়া বেশ কয়েকটি স্বপ্ন দেখে। ঘুমের মধ্যেই বুঝতে পারে এগুলো স্বপ্ন, তবু তার ভালোই লাগে। ইমাম সাহেব বিরক্ত মুখে তাকিয়ে থাকেন তার দিকে। এই কেমন মানুষ, ঘুমিয়ে পড়েছে। তিনি মৃদুস্বরে ডাকেন, এই যে মাস্টার সাহেব, এই। আজিজ মাস্টার নড়ে চড়ে, কিন্তু তার ঘুম ভাঙে না। নীলু সেন গতরাতে এক পলকের জন্য ঘুমোতে পারেনি। দোতলার যে ঘরটিতে তার বিছানা, সে ঘরের বারান্দায় গড়াগড়ে করেছে। নীলু সেনের বোনপো বলাই চোখ বড় বড় করে মামার অবস্থা দেখেছে। রাত 2টোর দিকে বলাই ঠিক করল মামার জন্য ডাক্তার আনতে সরাইল বাজারে যাবে। পথঘাট এখন শুকনো, বদিউজ্জামানের 9 সাইকেল নিয়ে যাওয়া যাবে। নীলু সেন হাঁপাতে হাঁপাতে বললেন, এতক্ষণ বাঁচব নালে বলাই, এতক্ষণ বাঁচব না। বলাইয়েরও তাই ধারণা হলো, এত কষ্ট সহ্য করে কেউ দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে না, থাকা উচিতও নয়। ব্যথাটা কোথায়? তলপেটে। বলাই দ্বিতীয় প্রশ্নের সময় পেল না। নীলু সেনের মুখ দিয়ে গাঁজলা বেরোতে লাগল। সময় শেষ হয়েছে বোধহয়। এত বড় বাড়িতে 2টি মাত্র প্রাণী। বলাইয়ের ভয় করতে লাগল।
কি সর্বনাশ, এ কি বিপদ! মামা, গ্রামের দু একজন মানুষরে ডাক দিয়ে আনি। তুই নড়িস না, আমার সময় শেষ। বলাই মামার হাত ধরে বসে রইল। তার কাছে মনে হলো মামার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। বলাই ঘামতে লাগল, কিন্তু শেষ রাত্রে হঠাৎ ব্যথা কমে গেল। নীলু সেন শান্তস্বরে বলল, ব্যথা নাই। বলাই, ঠান্ডা পানি দে এক গ্লাস। বলাই পানি এনে দেখে মামা মেঝেতেই ঘুমিয়ে পড়েছে। নিশ্চিন্ত আরামের ঘুম, বড় মায়া লাগে দেখে। গ্রামে মিলিটারি আসের এত বড় একটা খবরেও বলাই তার ঘুম ভাঙাল না। আহা, বেচারা, ঘুমাক। নীলু সেনের ঘুম ভাঙাল মিলিটারিরা। ডাকাডাকি হইচই শুনে নীলু সেন দোতলার জানালা দিয়ে মুখ বের করল। কি ব্যাপার? নীল শার্ট পরা একটি লোক বলল, আপনার নাম কি নীলু? নীলু সেন? যে আজ্ঞে। আপনার বাড়িতে আর কে আছে? বলাই, আমার বোনপো বলাই। আপনারা কে? বলাইকে নিয়ে নিচে নেমে আসেন। নীলু সেন বলাইকে কোথাও খুঁজে পেলেন না। গায়ে একটা পাতলা সুজনি চড়িয়ে নিচে নেমে এলেন। ভারী দরজা খুলতে সময় লাগল। বাইরে থেকে অসহিষ্ণু কণ্ঠে কে যেন বলল, এত সময় লাগছে কেন? নীলু সেন কিছুই বুঝতে পারছে না। তার ঘুমের ঘোরও বোধহয় ভালো মতো কাটেনি। সে দরজা খুলে বিনীত ভঙ্গিতে বলল, আদাব। তার কথা শেষ হবার আগেই 4-5টা গুলির শব্দ হল। নীলু সেন কাত হয়ে পড়ে গেলেন দরজার পাশে। কোনো চিৎকার না, নিঃশব্দ মৃত্যু। নীল শার্ট পরা লোকটি ডাকল, বলাই, বলাই। বদিউজ্জামান মাথা নিচু করে কয়েক ঢোক পানি খেল। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। তার মনে হল পায়ে আর কোনো বোধ শক্তি নেই। মাথা কেমন যেন করছে। গিরগিটিটি তাকিয়ে আছে তার দিকে। এর চোখ দুটি মানুষের মতো, মনে হয় হাসছে। বুড়ো মানুষের মতো মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে হাসা। সে হাত ইশারা করে গিরগিটিটাকে বিদে করতে চাইল, কিন্তু সে যাচ্ছে না, তাকিয়ে আছে। আচ্ছা, মিলিটারিদের সম্পর্কে যেসব গল্প শোনা যায় সেগুলি সত্যি। শুধু শুধু এরা মানুষ মারবে কেন? এরা নাকি নতুন কোনো জায়গায় গেলেই প্রথম ধাক্কায় 40-50 জন মানুষ মেরে ফেলে ভয় দেখাবার জন্য। এটা একটা কথা হলো? সব গুজব। এরাও তো আল্লাহর বান্দা। মিলিটারিও মানুষ, রক্ত একটু গরম, এই আর কি। এটা তো দোষের কিছু না। পোশাকটাই এরকম, গায়ে দিলে রক্ত গরম হয়ে যায়। বদিউজ্জামান খুক খুক করে দুবার কাশল। নিজের কাশির শব্দে নিজেই চমকে উঠল। কেমন বেকুপের মতো কাণ্ড করছে। নির্জন জায়গা, অল্প শব্দ হলেই অনেক দূর থেকে শোনা যায়। আবার কাশি আসছে। বদিউজ্জামান কাশি সামলাবার চেষ্টা করতে গিয়ে ঘর ঘর একটা শব্দ বের করল। গিরগিটিটা ভয় পেয়ে চলে যাচ্ছে। না, যাচ্ছে না, আবার দাঁড়িয়ে পড়েছে। পানি খেতে এসেছে বোধহয়। তাকে দেখে পানি খাবার সাহস হচ্ছে না, আবার তৃষ্ণা নিয়ে চলেও যেতে পারছে না। বদির আবার তৃষ্ণা বোধ হল। সে মাথা নিচু করে কয়েক ঢোক পানি খেল। নীল শার্ট পরা লোকটি বলল, আপনারা দুজন আসেন আমার সঙ্গে। আজিজ মাস্টার তাকাল ইমাম সাহেবের দিকে। ইমাম সাহেব ভীত স্বরে বললেন, কোথায়? নীল শার্ট পরা লোকটির মুখ অস্বাভাবিক গম্ভীর। তাকে কোনো প্রশ্ন দ্বিতীয়বার করার সাহস হয় না। তবু ইমাম সাহেব দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, কোথায়? বিলের কাছে। কেন? মেজর সাহেব নিয়ে যেতে বলেছেন। কি জন্যে? এত কিছু জিজ্ঞেস করবার দরকার নেই, আপনারা ওঠেন, মেজর সাহেব অপেক্ষা করছেন। বড় ভয় লাগতেছে ভাই। ভয়ের কিছু নাই, আসেন। আজিজ মাস্টার একটি কথাও বলল না। নিঃশব্দে বেরিয়ে এলো। সবার শেষে বেরোলেন ইমাম সাহেব। তিনি খুঁড়িয়ে হাঁটছিলেন। স্কুলঘরের বারান্দায় কেউ নেই। ধুধু করছে চারদিক। বসে থাকা সেপাহীরা কখন গিয়েছে, কোথায় গিয়েছে কে জানে। ঘরের ভেতরে বসে কিছুই বোঝা যায়নি। হয়তো কোনো পাহারা টাহারা ছিল না। ইচ্ছে করলেই নীল শার্ট পরা লোকটি বলল, আপনারা দুজন আসেন আমার সঙ্গে। আজিজ মাস্টার তাকাল ইমাম সাহেবের দিকে। ইমাম সাহেব ভীত স্বরে বললেন, কোথায়? নীল শার্ট পরা লোকটির মুখ অস্বাভাবিক গম্ভীর। তাকে কোনো প্রশ্ন দ্বিতীয়বার করার সাহস হয় না। তবু ইমাম সাহেব দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, কোথায়? বিলের কাছে। কেন? মেজর সাহেব নিয়ে যেতে বলেছেন। কি জন্যে? এত কিছু জিজ্ঞেস করবার দরকার নেই, আপনারা ওঠেন, মেজর সাহেব অপেক্ষা করছেন। বড় ভয় লাগতেছে ভাই। ভয়ের কিছু নাই, আসেন। আজিজ মাস্টার একটি কথাও বলল না। নিঃশব্দে বেরিয়ে এলো। সবার শেষে বেরোলেন ইমাম সাহেব। তিনি খুঁড়িয়ে হাঁটছিলেন। স্কুলঘরের বারান্দায় কেউ নেই। ধুধু করছে চারদিক। বসে থাকা সেপাহীরা কখন গিয়েছে, কোথায় গিয়েছে কে জানে। ঘরের ভেতরে বসে কিছুই বোঝা যায়নি। হয়তো কোনো পাহারা টাহারা ছিল না। ইচ্ছে করলেই পালিয়ে যাওয়া যেত। ইমাম সাহেব অবাক হয়ে বললেন, এরা সব কোথায় গেল? নীল শার্ট পরা লোকটি বলল, বেশি কথা বলবেন না,
আপনারা মৌলভী মুসল্লিরা বেশি কথা বলেন আর ঝামেলার সৃষ্টি করেন, কম কথা বলবেন। জি আচ্ছা। ইউনিয়ন বোর্ডের সড়ক পর্যন্ত তারা এগুলো নিঃশব্দে। জুম্মা ঘরের পাশে ৮-৯ জন সেপাইয়ের একটি দল দাঁড়িয়ে আছে, তারা তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। ইমাম সাহেবের ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগল। তিনি নীল শার্ট পরা লোকটির দিকে তাকিয়ে নরম গলায় বললেন, ভাই, আপনার নাম কি? রফিক। রফিক সাহেব, আমার জোহরের নামাজ কাজা হয়ে গেছে, পানির অভাবে অজু করতে পারি নাই। রফিক তার কোনো জবাব দিল না, আগে আগে হাঁটতে লাগল। কোথাও কোনো মানুষজন নেই। গ্রামের সবাই কি ঘরে দরজা বন্ধ করে বসে আছে নাকি? ইমাম সাহেব বললেন, ভাই, আপনার দেশ কোথায়? বাড়ি কোন জেলায়? বাড়ি দিয়ে কি করবেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আমার দেশ কুমিল্লা, নবীননগর। ভালো, সামনের মাসে ইনশাল্লাহ দেশে যাব, বহুত দিন যাই না। রফিক কিছুই বলল না। সে হাঁটছে মাথা নিচু করে, এমনভাবে হাঁটছে যেন পথঘাট ভালো চেনা। কিন্তু এই লোকটি এই গ্রামে আগে কখনো আসেনি। আজিজ মাস্টার বলল, মেজর সাহেব কেন ডেকেছেন আপনি জানেন? জানি। জানলে আমাদের বলেন। রফিক নিষ্প্রিয় স্বরে বলল, একটা অপরাধীর বিচার হবে, এর নাম মনা, সে খুন করেছে। সেই খুন নিয়ে কোনো থানা পুলিশ হয়নি। এক বুড়ি নালিশ করেছে মেজর সাহেবের কাছে। ওই বুড়ির নাম চিত্রা বুড়ি। চিত্রা বুড়ি খুব বজ্জাত, মসজিদের একটা বদনা চুরি করেছে। বদনা চুরি করুক আর না করুক, মেজর সাহেব তার কথা শুনে খুব রাগ করেছেন। মনাকে ধরা হয়েছে, কঠিন শাস্তি হবে। আজিজ মাস্টার ক্ষীণস্বরে বলল, কি শাস্তি? মিলিটারিদের তো আর জেল হাজত নেই যে জেলে ঢুকিয়ে দেবে। ওদের শাস্তি একটাই, ছোট অপরাধের জন্য যে শাস্তি, বড় অপরাধের জন্য সেই শাস্তি। কি সেটা? বুঝতেই তো পারছেন, আবার জিজ্ঞেস করছেন কেন? ইমাম সাহেব শুকনো গলায় বললেন, আমরা গিয়ে কি করব? আপনারা শাস্তি দেখবেন। শাস্তি দেখব? হ্যাঁ, এর দরকার আছে। কি দরকার? মেজর সাহেবের ধারণা এটা দেখার পর আপনারা তার কথা শুনবেন, কোনো কিছু জিজ্ঞেস করলে সোজাসুজি জবাব দেবেন। শুনেন ইমাম সাহেব, আপনি কথা বেশি বলেন। কথা বেশি বলে একবার মার খেয়েছেন, কথা খুব কম বলবেন। জি আচ্ছা। নিজের থেকে কোনো কথা বলবেন না, এখন সময় খারাপ। জি, তা ঠিক। ইমাম সাহেব চুপ করে গেলেন। মীর আলী বাড়িতে উঠোনে বসেছিল। আজ বাড়িতে রান্না হয়নি। খিদের যন্ত্রণায় সে অস্থির হয়ে পড়ল। এই বয়সে খিদে সহ্য হয় না। অনুফাকে কয়েকবার ভাতের কথা বলাও হয়েছে, কিন্তু অনুফা কিছুই করছে না। সে ভয়ে অস্থির হয়ে আছে। ভাত রাঁধায় তার মন নেই। ভয় মীর আলীরও লাগছে, কিন্তু খিদের কষ্ট বড় কষ্ট। আজিজ মাস্টাররা তার বাড়ির সামনে দিয়ে যাবার সময় সে এক থালা মুড়ি নিয়ে বসেছিল। এই বয়সে মুড়ি চিবোতে কষ্ট হয়, তবু চিবোতে হয়। যা ভাবসান তাতে মনে হচ্ছে আজ আর রান্না হবে না। পায়ের শব্দে মীর আলী চমকে উঠে বলল, কেডা যায়? আমি আজিজ, আজিজ মাস্টার। তোমার সঙ্গে কেডা যায়? আজিজ মাস্টার জবাব দিল না। কথা কও না যে? ও মাস্টার, মাস্টার। রফিক বলল, দাঁড়াবেন না, দেরি হয়ে যাচ্ছে। ও মাস্টার, কে কথা কয়? রফিক শীতল স্বরে বলল, আমার নাম রফিক। চাচা মিয়া, আপনি ঘরের ভেতরে গিয়ে বসেন। মাস্টার, এই লোকটা কে? মিলিটারি? না, আমি মিলিটারি না। আপনার বাড়ি কোন গ্রাম? রফিক তার জবাব দিল না, হাঁটতে শুরু করল। ইমাম সাহেব তাল মিলিয়ে হাঁটতে পারছেন না, ক্রমাগত পিছিয়ে পড়ছেন। তার জন্য দুজনকেই মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে। রফিক বলল, হাঁটতে কষ্ট হলে আমার হাত ধরে হাঁটেন। জি না, কোনো কষ্ট নাই। লজ্জার কিছু নাই, আমার হাত ধরে হাঁটেন। শুক্রিয়া। ভাই, আপনার বয়স কত? আমার বয়স দিয়ে কি করবেন? এমনি জিজ্ঞেস করলাম। আপনাকে তো বলেছি বিনা প্রয়োজনে কথা বলবেন না। জি আচ্ছা। আমার বয়স ৩০। রফিককে দেখে বয়স আরও বেশি মনে হয়। রোগা এবং লম্বা, ছোট ছোট চোখ। কথা বললে চোখ আরও ছোট হয়ে যায়। মনে হয় লোকটি যেন চোখ বন্ধ করে কথা বলছে। ইমাম সাহেব দুয়া ইউনুস পড়তে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মনা কৈবর্ত তার 11 বছরের ভাইকে নিয়ে তেঁতুল গাছের নিচে চুপচাপ বসে আছে। মনার শরীর বিশাল, প্রায় দৈত্যের মতো। তার ভাইটি অসম্ভব রোগা। সে মনার লুঙ্গির এক প্রান্ত শক্ত করে ধরে আছে, তাকাচ্ছে সবার মুখের দিকে, বারবার কেঁপে কেঁপে উঠছে। মনাকে খুব একটা বিচলিত মনে হচ্ছে না। মেজর সাহেব প্রায় 10 গজ দূরে দাঁড়িয়ে সিগারেট টানছেন। তার সঙ্গে একজন নন কমিশনড অফিসার। এরা দুজন নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলছেন। মেজর সাহেব সম্ভবত কোনো রসিকতা করলেন। দুজনেই উঁচু গলায় হাসতে শুরু করলেন।
মনার ভাইটি চোখ বড় বড় করে তাকালো তাদের দিকে। বিলের পাড়ের উঁচু জায়গায় একদল রাজাকার দাঁড়িয়ে। খুব কাছেই মিলিটারি আছে বলেই হয়তো তারা বুক ফুলিয়ে আছে। অহংকারী, গর্বিত ভঙ্গি। এদের মধ্যে শুধু দুজনের পায়ে স্পঞ্জের স্যান্ডেল, বাকি কারো পায়ে কিছু নেই। এরা নিজেদের মধ্যে গুনগুন করে কথা বলছে, তবে এদের মুখ শুকনো, ভয় পাওয়া চোখ। মেজর সাহেব এগিয়ে এলেন মনার দিকে। মনার ছোট ভাইটি শক্ত হয়ে গেল। মনার সঙ্গে মেজর সাহেবের নিম্নলিখিত কথাবার্তা হলো রফিকের মাধ্যমে। আজিজ মাস্টার ও ইমাম সাহেবকে সরিয়ে দেওয়া হলো। তারা বসে রইল বিলের পাড়ে। প্রশ্নোত্তর শুরু হলো। তুমি একটি খুন করেছ? মনা জবাব দিল না, মাটির দিকে তাকিয়ে রইল। চুপ করে থাকবে না, স্পষ্ট জবাব দাও। বলো হ্যাঁ কিংবা না। হ্যাঁ, গুড, স্পষ্ট জবাব আমি পছন্দ করি। এখন বলো কেন করেছ? বিনা কারণে তো কেউ মানুষ মারে না। হ্যাঁ, আমার পরিবারের সঙ্গে খারাপ কাম করছে, তাই নাকি? উত্তেজিত হবার মতন একটি ব্যাপার। তোমার স্ত্রীকে কি কোনো শাস্তি দিয়েছ? মনা মাটির দিকে তাকিয়ে রইল, জবাব দিল না। প্রশ্নের ধারা সে বুঝতে পারছে না। বলো বলো, কুইক, সময় বেশি নেই আমার হাতে। মনা ঘামতে শুরু করেছে। আমার মনে হচ্ছে তুমি কোনো শান্তি দাওনি। জি না। সে নিশ্চয়ই খুব রূপবতী। মনা চোখ তুলে তাকালো, কিছুই বলল না। বলো, চট করে বলো, সে কি রূপবতী? জি। তাহলে অবশ্য শাস্তি না দিয়ে ভালোই করেছ। একটি সুন্দরী নারীকে শাস্তি দেওয়ার পেছনে কোনো যুক্তি নেই। তোমার স্ত্রীর নাম কি? মনার চোখে ভয়ের ছায়া পড়ল। মেজর সাহেবের কথাবার্তা কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। বলো, তোমার স্ত্রীর নাম বলো। মনা কিছুই বলল না। রফিক বলল, গ্রামের মানুষরা অপরিচিত মানুষের কাছে স্ত্রীর নাম বলে না। কেন বলে না? আমি জানি না। তুমি তো অনেক কিছুই জানো, এটা জানো না? আমি অনেক কিছু জানি না। মেজর সাহেব মনার দিকে আরও কয়েক পা এগুলেন। আঙুল দিয়ে ইশারা করে বললেন, এই ছেলেটি কি হয় তোমার? এ আমার ছোট ভাই। ওর নাম কি? বীরু। মেজর সাহেব তাকালেন বীরুর দিকে। বীরু কুকড়ে গেল। মেজর সাহেব শান্তস্বরে বললেন, বীরু, তুমি লুঙ্গি ধরে টানাটানি করছো কেন? লুঙ্গি ছেড়ে দাও। বীরু লুঙ্গি ছেড়ে দিল না, আরও ঘেঁষে গেল ভাইয়ের দিকে। তার চোখে মুখে ভয়ের ছায়া পড়েছে। শিশুরা অনেক কিছু আগেই বুঝতে পারে, সেও হয়তো পারছে। মনা, জি, তুমি বড় একটা অন্যায় করেছ। কিছুক্ষণের মধ্যেই তার শাস্তি হবে। তোমার কি কিছু বলার আছে? মনা তাকিয়ে রইল, তার চোখে পলক পড়ছে না। মেজর সাহেব সিগারেট ধরালেন। অস্থির ভঙ্গিতে দৃঢ়স্বরে বললেন, এই দুজনকে পানিতে দাঁড় করিয়ে দাও। রফিক ইংরেজিতে বলল, এ বাচ্চাটিকেও? হ্যাঁ স্যার, এর কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে, এর প্রয়োজন আছে। আমি নিষ্ঠুরতার একটা নমুনা দেখাতে চাই। স্যার, তার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে। আজ এই ঘটনাটি ঘটবার পর মিলিটারির নাম শুনলে ওরা কাপড় নষ্ট করে দেবে। তাতে কি লাভ স্যার? লাভ লোকসান আমার দেখার কথা, তোমার না। আমার সঙ্গে তর্ক করবে না। রফিক চুপ করে গেল। তাতে কি লাভ স্যার? লাভ লোকসান আমার দেখার কথা, তোমার না। আমার সঙ্গে তর্ক করবে না। রফিক চুপ করে গেল। মেজর সাহেব তীক্ষ্ণ স্বরে বললেন, এসব কথা পরবর্তী সময় কেউ মনে রাখবে না। অত্যাচারী রাজারা ইতিহাসে বীর শ্রেষ্ঠ হিসেবে সম্মানিত হন। আলেকজান্ডারের নৃশংসতার কথা কি কেউ জানে? সবাই জানে আলেকজান্ডার দ্য গ্রেট। রফিক কিছুই বলল না। মেজর সাহেব সহজ সুরে বললেন, যা করতে বলা হয়েছে করো। আর শোনো, ওই ইমাম, যা করতে বলা হয়েছে করো। আর শোনো, ওই ইমাম এবং ওই মাস্টার, ওদের দুজনকে খুব কাছাকাছি কোথাও বসিয়ে দাও। আমি চাই যাতে ওরা খুব ভালোভাবে দৃশ্যটা দেখে। ঠিক আছে স্যার। বাই দ্য ওয়ে, আমি দেখলাম ওই ইমাম তোমার হাত ধরে ধরে আসছে, কি ব্যাপার? হাঁটতে পারছিল না। ঠিকই পারবে। দৃশ্যটি তাদের দেখতে দাও, তারপর ওদের হাঁটতে বললে হাঁটবে, দৌড়তে বললে দৌড়াবে, লাফাতে বললে লাফাবে। ঠিক নয় কি? হয়তো ঠিক। হয়তো বলছো কেন? তোমার সন্দেহ আছে? জি না স্যার। গুড, সন্দেহ থাকা উচিত নয়। রফিক, জি স্যার। তোমাকে সঙ্গে নিয়ে আমি বেরোবো। গ্রামটি ভালো মতো ঘুরে দেখতে চাই। ঠিক আছে স্যার। মনে হয় দেখার মতো ইন্টারেস্টিং অনেক কিছুই আছে এই গ্রামে। কিছুই নেই স্যার, এটা একটা দরিদ্র গ্রাম। রাজাকাররা মোনা আর তার ভাইটিকে ঠেলে পানিতে নামিয়ে দিল। বীরু তার ভাইয়ের কোমর জড়িয়ে ধরে আছে। সে কাঁপছে থরথর করে। মোনা এক হাতে তার ভাইকে ধরে আছে। রাইফেল তাক করা মাত্র বীরু চিৎকার করতে লাগল, দাদা, বড় ভয় লাগে। ও দাদা, ভয় লাগে। মোনা মৃদুস্বরে বলল, ভয় নাই, আমাকে শক্ত কইরা ধর। বীরু প্রাণপণ শক্তিতে ভাইকে আঁকড়ে ধরল। ইমাম সাহেব গুলি হওয়ার সময়টাতে চোখ বন্ধ করে ফেললেন এবং তার পরপরই মুখ ভর্তি করে বমি করলেন। আজিজ মাস্টার সমস্ত ব্যাপারটি চোখের সামনে ঘটতে দেখল। এক পলকের জন্যেও দৃষ্টি ফিরিয়ে নিল না। আসছে। আকাশে মেঘ জমতে শুরু করেছে। মেজর সাহেব আকাশের দিকে তাকিয়ে বললেন, কি রফিক,
বৃষ্টি হবে? হতে পারে, এটা ঝড় বৃষ্টির সময়। তোমার দেশের এই ঝড় বৃষ্টিটা ভালোই লাগে। রফিক মৃদুস্বরে বলল, তোমার দেশ বললেন কেন? মেজর সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। কিছু একটা বলতে গিয়েও বললেন না। কোথাও কোনো শব্দ নেই, যেন গ্রামে কোনো জনমানুষ নেই। মেজর সাহেব হালকা গলায় বললেন, মানুষকে ভয় পাইয়ে দেবার একটা আলাদা আনন্দ আছে, আছে না? রফিক জবাব দিল না। মেজর সাহেব বললেন, মানুষের ইনস্টিংক্টের মধ্যে এটা আছে, অন্যকে পায়ের নিচে রাখার আকাঙ্ক্ষা। তোমার নাই? না। আছে, তোমারও আছে, সবারই আছে, থাকতেই হবে। রফিক কিছু বলল না। তারা হাঁটছে পাশাপাশি। মেজর সাহেব কথা বলছেন বন্ধুর মতো। তার কথার ধরন দেখে মনে হয় রফিককে তিনি যথেষ্ট গুরুত্ব দেন। বদিউজ্জামানের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মীর আলী তীক্ষ্ণ কণ্ঠে বলল, কেডা যায়, কেডা যায় জয়নাল মিয়া? মেজর সাহেব ধমকে দাঁড়ালেন। রফিক বলল, স্যার, লোকটা অন্ধ। মেজর সাহেবকে মনে হলো এই খবরে বেশ উৎসাহ বোধ করছেন। কে লোকটি? কথা বলে না কেডা গো? আমি রফিক। রফিকটা কেডা? কোন বাড়ির? ঘরের ভেতর গিয়ে বসেন চাচা। মেজর সাহেব ঠান্ডা গলায় বললেন, তুমি ওকে কি বললে? রফিক ইংরেজিতে বলল, আমি তাকে ঘরে যেতে বললাম। কেন? এমনি বললাম। মীর আলী ভয় পাওয়া গলায় চেঁচালো, হেরা কে, হেরা কে? মেজর সাহেব বললেন, তুমি ওকে বলো, আমি মেজর এজাজ আহমেদ, কমান্ডিং অফিসার 58th ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন। স্যার বাদ দেন, বুড়ো মানুষ। তোমাকে বলতে বলেছি, তুমি বলো। যাও, কাছে গিয়ে বলো। রফিক এগিয়ে গেল। মেজর সাহেব তাকিয়ে রইলেন তীক্ষ্ণ দৃষ্টিতে। তিনি কি বুড়োর চোখে মুখে কোনো পরিবর্তন দেখতে চাচ্ছিলেন? কোনো রকম পরিবর্তন অবশ্য দেখা গেল না। রফিক ফিরে আসতেই মেজর সাহেব বললেন, তুমি এই অন্ধ বুড়োকে বলো মেজর সাহেব আপনাকে সালাম জানাচ্ছেন। রফিক তাকিয়ে রইল। মেজর সাহেব বিরক্ত স্বরে বললেন, দাঁড়িয়ে আছো কেন, যাও। রফিক এগিয়ে গেল। বুড়ো মীর আলী কিছুই বলল না, মাথা নিচু করে বসেই রইল। আকাশে মেঘ জমছে, প্রচুর মেঘ, কালবৈশাখী হবে নিশ্চয়ই। তারা হাঁটছে নিঃশব্দে। মেজর সাহেব তাকে মাঝে মাঝে লক্ষ্য করছেন। রফিক, জি স্যার। তুমি তো জানতে চাইলে না আমি ওকে সালাম জানালাম কেন? জানতে চাও না? রফিক কিছু বলল না। রেশোবা গ্রামে আমার যে বৃদ্ধ বাবা আছেন, তিনি অন্ধ। তিনিও বাড়ির উঠোনে এই বুড়োটির মতো বসে থাকেন। পায়ের শব্দ পেলেই এই বুড়োটির মতো বলেন, ইয়ে কন? পৃথিবীর সব জায়গার মানুষই আসলে একরকম। কথাটি কি তুমি বিশেষ কোনো কারণে বললে? না, কোনো বিশেষ কারণে বলিনি। রফিক, আমরা একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছি, সার্ভাইভালের প্রশ্ন। এই সময় অন্যায় কিছু হবেই। উল্টোটা যদি হতো, ধরো বাঙালি সৈন্য আমার গ্রামে ঠিক আমাদের মতো অবস্থায় আছে, তখন তারা কি করত? বলো, কি করত তারা? যে অন্যায় আমরা করছি তারা কি সেগুলো করত না? না। না? কি বলছো তুমি? যুক্তি দিয়ে কথা বলো। রাগ, ঘৃণা, হিংসা আমাদের মধ্যে আছে, তোমাদের মধ্যেও আছে। রফিক হঠাৎ দাঁড়িয়ে পড়ল, হাত ইশারা করে বলল, এরা ডেড বডিটা এখনো সরায়নি। মেজর সাহেব দেখলেন দরজার পাশে বুড়ো মতো একটি লোক কাত হয়ে পড়ে আছে। নীল রঙের বড় বড় মাছি ভনভন করে উঠছে চারদিকে। স্যার, এই লোকটির নাম নীলু সেন। এর কি কোনো আত্মীয় স্বজন নেই? এভাবে ফেলে রেখেছে কেন? রফিক গলা উঁচিয়ে ডাকল, বলাই, বলাই। কোনো সাড়া পাওয়া গেল না। কাকে ডাকছিলে? বলাইকে। ওর ছেলে কিংবা এরকম কিছু। এরা দুজন এই বাড়িতে থাকে। এত বড় একটা বাড়িতে দুটি মাত্র প্রাণী থাকে? এখন থাকে একটি। রফিক, জি স্যার। আমার মনে হয় তুমি সূক্ষ্মভাবে আমাকে কিছু বলবার চেষ্টা করছো। স্যার, আমি কিছুই বলবার চেষ্টা করছি না। এখন যা বলার তা আপনি বলবেন, আমি শুধু শুনব। এর মানে কি? কোনো মানে নাই স্যার। আপনি এত মানে খুঁজছেন কেন? দুজন আবার হাঁটতে শুরু করল। কালী মন্দিরের সামনে মেজর সাহেব থামলেন। কালী মূর্তি তিনি এর আগে দেখেননি। একটি মাত্র দরজা খোলা, পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। মেজর সাহেব ঘরের ভেতরে ঢুকে দেখতে চাইলেন। রফিক বলল, স্যার, ঝড় হবার সম্ভাবনা, আমাদের তাড়াতাড়ি ফেরা উচিত। ফিরব? তোমাদের কালী মূর্তি দেখে যাই। তোমাদের বলা ঠিক নয় স্যার, আমি মুসলমান। তোমরা মাত্র 25 মুসলমান, বাকি 75 হিন্দু। তুমি মন্দিরে ঢুকে মূর্তিকে প্রণাম করলেও আমি কিছুমাত্র অবাক হব না। রফিক কোনো জবাব দিল না। মেজর সাহেব দীর্ঘ সময় ধরে আগ্রহ নিয়ে মূর্তি দেখলেন। হাসি মুখে বললেন,
4টি হাতে এই মহিলাটিকে মাকড়সার মতো লাগছে, লাগছে না? আমার কাছে লাগছে না। আমরা ছোটবেলা থেকেই মূর্তিগুলো এরকম দেখে আসছি। আমার কাছে এটাকেই স্বাভাবিক মনে হয়। মেজর সাহেব একটা সিগারেট ধরালেন। তারপর অত্যন্ত ঠান্ডা গলায় বললেন, রফিক। জি স্যার। এই মূর্তিটির পেছনে একজন কেউ লুকিয়ে আছে। রফিক চুপ করে রইল। তুমি সেটা আমার আগেই বুঝতে পেরেছ, পারোনি? রফিক জবাব দিল না। বুঝতে পেরেও আমাকে কিছু বলনি। রফিক ক্লান্তস্বরে ডাকল, বলাই। মূর্তির পেছনে কিছু একটা নড়ে চড়ে উঠল। তুমি কি করে বুঝলে ও বলাই? আমি অনুমান করছি। মন্দিরে আশ্রয় নিয়েছে তাই অনুমান করছি। বলাই নাও হতে পারে, হয়তো কানাই। মন্দিরে আশ্রয় নিয়ে সে কি ভাবছে মা কালী ওকে রক্ষা করবে? ভাবাই তো স্বাভাবিক। অনেক মুসলমান এরকম অবস্থায় মসজিদে আশ্রয় নেয়, ভাবে আল্লাহ তাদের রক্ষা করবেন। মেজর সাহেবের দৃষ্টি তীক্ষ্ণ হল। রফিক নির্বিকার ভঙ্গিতে বলল, অনেক জায়গায় মসজিদ থেকে টেনে বের করে ওদের মারা হয়েছে, আল্লাহ তাদের রক্ষা করতে পারেননি। তুমি কি বলতে চাচ্ছ? আপনি যদি বলাইকে মারতে চান, কালী মূর্তি ওকে রক্ষা করতে পারবে না, এটাই বলতে চাচ্ছি, এর বেশি কিছু না। ওকে বের হয়ে আসতে বলো। রফিক ডাকল, বলাই, বলাই। বলাই জবাব দিল না। একটা মৃদু ফোপানির শব্দ শোনা গেল। প্রায় সঙ্গে সঙ্গেই ঝড় শুরু হল, প্রচণ্ড ঝড়। মেজর সাহেব মন্দিরের ভেতর থেকে বারান্দায় এসে দাঁড়ালেন। হুঁ হুঁ শব্দ উঠছে। দেখতে দেখতে আবহাওয়ার রুদ্রমূর্তি ধারণ করল। মন্দির সংলগ্ন বাঁশঝাড়ে ভয় ধরানো শব্দ হতে লাগল। রফিক এসে দাঁড়াল মেজর সাহেবের পাশে। মেজর সাহেব মুগ্ধকণ্ঠে বললেন, বিউটিফুল। কালীমূর্তির পেছনে উবু হয়ে বসে থাকা বলাইয়ের কথা তার মনে রইল না। ঝড়ের সঙ্গে সঙ্গে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। মেজর সাহেব দ্বিতীয়বার বললেন, বিউটিফুল। সামনে খোলা মাঠ, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। মাঠে খুলি ও শুকনো পাতায় ঘূর্ণির মতো উঠেছে। এর মধ্যেই খালি গায়ে একজনকে ছুটে যেতে দেখা গেল। তার ভাব দেখে মনে হচ্ছে সে মহা উল্লসিত। মেজর সাহেব বললেন, লোকটিকে দেখতে পাচ্ছ? রফিক নিস্পৃহ স্বরে বলল, ও নিজাম, পাগল। আমাদের সব গ্রামে একটি করে পাগল থাকে। এই গ্রামে সবাইকে কি তুমি এর মধ্যেই চিনে ফেলেছ? না, কয়েকজনকে চিনি, সবাইকে না। ওই পাগলটা কি জংলা মাঠের দিকে যাচ্ছে না? মনে হয় যাচ্ছে। পাগলরা বন জঙ্গল খুব পছন্দ করে। মানুষের চেয়ে গাছকে তারা বড় বন্ধু মনে করে। রফিক, জি স্যার। তোমার পড়াশোনা কত দূর? পাস কোর্সে বিএ পাশ করেছি। মাঝে মাঝে তুমি ফিলসফারদের মতো কথা বলো। পরিবেশের জন্য এরকম মনে হয়। বিশেষ বিশেষ পরিবেশে সাধারণ কথাও খুব অসাধারণ মনে হয়। তা ঠিক। মেজর সাহেব মাঠের দিকে তাকিয়ে রইলেন। বারের চাপ ক্রমেই বাড়ছে। মন্দিরের একটা জানালা খুলে গিয়েছে। খটখট শব্দে কানে তালা লেগে যাবার জোগাড়। রফিক বলল, স্যার কি ভেতরে গিয়ে বসবেন? না। পাগলা নিজাম সত্যি সত্যি কি বনের ভেতর ঢুকেছে? মেজর সাহেব তাকিয়ে আছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। তাকে অত্যন্ত চিন্তিত মনে হচ্ছে। কপালে ভাঁজ পড়েছে। রফিক, জি স্যার। জর্জ বার্নার্ড শ মিলিটারি অফিসার সম্পর্কে কি বলেছেন জানো? জানি না স্যার। তিনি বলেছেন 10 জন মিলিটারি অফিসারের মধ্যে 9 জনই হয় বোকা, বাকি একজন রাম ব্যাকা। জর্জ বার্নার্ড শয়ের রচনা আমাদের সিলেবাসে ছিল না, আমি তার কোনো লেখা পড়িনি। লোকটি রসিক, তবে তার কথা ঠিক নয়। মাঝে মাঝে মিলিটারি অফিসারদের মধ্যেও বুদ্ধিমান লোক থাকে, যেমন আমি, ঠিক না? জি স্যার। আমার কেন জানি মনে হচ্ছে তুমি যাকে পাগল বলছো সে পাগল নয়, সে জংলা মাঠে খবর দিতে। নিজাম আলী পাগল, ওর সঙ্গে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে? পাগলদের সঙ্গে যেরকম কথা হয় সেরকম, বিশেষ কিছু না। বুঝলে কি করে ও পাগল? ও মিলিটারি আশায় অত্যন্ত খুশি হয়েছে, এর থেকেই বুঝেছি। তুমি বলতে চাও মিলিটারি আশাটা কোনো আনন্দের ব্যাপার নয়? জি না স্যার। মেজর সাহেব ভ্রু কুঞ্চিত করে দূরের বনের দিকে তাকালেন। তারপর বললেন, চলো যাই। কোথায়? স্কুলে ফিরে যাই। এই ঝড়ের মধ্যে? হ্যাঁ। মেজর সাহেব মন্দিরের চাতাল থেকে নেমে পড়লেন। ঝড়ে উড়িয়ে নিতে চাচ্ছে, কিন্তু তিনি হাঁটছেন স্বাভাবিকভাবেই। সাপের শীষের মতো শীষ দিচ্ছে বাতাস। জুম্মা ঘরের কাছাকাছি আসতেই মুষলধারে বৃষ্টি শুরু হল। মেজর এজাজ আহমেদ সেই বৃষ্টি গ্রাহ্যই করলেন না। নিজের মনে গুনগুন করতে লাগলেন কিংস্টোন ট্রয়ের একটি গান, যার সঙ্গে বর্তমান পরিবেশ সমস্যার কোনো সম্পর্কই নেই। Pretty girls are everywhere,
And when you call me, I will be there. মেজর সাহেবের গলা বেশ সুন্দর। ঝড় স্থায়ী হল আধ ঘন্টার মতো। ঝড়ে গ্রামের কারো তেমন কোনো ক্ষতি হল না, শুধু বদিউজ্জামানের নতুন টিনের বাড়িটির ছাদ উড়ে গেল। মীর আলী আতঙ্কে অস্থির হয়ে চেঁচাতে লাগল। অনুফা কি করবে ভেবে পেল না। তাদের বাড়ি গ্রামের বাইরে, ছুটে গ্রামে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। গোয়ালঘরটি এখনও টিকে আছে, সেখানে যাওয়া যায়, কিন্তু বাতাসের বেগ এখনও কমেনি। সেই নড়বড়ে চালা কখন মাথার ওপর পড়ে তার ঠিক কি। সে পরিবাণুকে কোলে নিয়ে তার শ্বশুরের হাত ধরে দাঁড়িয়ে রইল। মীর আলী ভাঙা গলায় চেঁচাতে লাগল, বদি, বদি রে, ও বদিউজ্জামান। বদিউজ্জামানের চোখ জবা ফুলের মতো লাল। এখন আর তার আগের মতো কষ্টবোধ হচ্ছে না। পানিতে দাঁড়িয়ে থাকতে তার ভালোই লাগছে। ঝড় বৃষ্টির সময় সে নিজের মনে খানিকক্ষণ হেসেছে। কেন হেসেছে সে জানে না। কোনো কারণ ছাড়াই হাসি এসেছে। বদিউজ্জামানের ভয়ও কমে এসেছে। কিছুক্ষণ আগে একটি শেয়াল এসে তার দিকে তাকিয়েছিল। সে বেশ শব্দ করেই বলেছে, যা যা। এই শেয়ালটি আবার এসেছে, মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখছে। অন্ধকার হয়ে আসছে। টকটকে লাল চোখ নিয়ে বদিউজ্জামান তাকিয়ে আছে শেয়ালটির দিকে। তার ভালোই লাগছে। গিরগিটিটি দুপুরের পর থেকেই নেই। বদিউজ্জামানের খুব নিঃসঙ্গ লাগছিল। এখন আর লাগছে না। মাগরিবের নামাজ আদায় করতে ৪-৫ জন মুসল্লি গিয়েছিল মসজিদে। আজানের পরপরই কয়েকটি গুলির শব্দ হওয়ায় তারা নামাজ আদায় না করেই ফিরে এল। ফেরার পথে তাদের মনে হল কাজটা ঠিক হল না, এতে আল্লাহর গজব পড়ার সম্ভাবনা। তারা আবার মসজিদে ফিরে গেল, নামাজ পড়ল। মসজিদ থেকে বেরোবার সময় দেখল রাস্তায় মিলিটারি। তারা আবার মসজিদে ফিরে গেল, রাত কাটাল সেখানেই। সন্ধ্যের পর গ্রামের কোথাও কোনো বাতি জ্বলল না। চারদিকে অন্ধকার। সবাই বসে রইল, কোনো সারশব্দ নেই। শুধু কৈবর্ত পাড়ায় কে যেন সুর করে কাঁদছে। সেই সুরেলা কান্না ভেসে আসছে অনেক দূর পর্যন্ত। চিত্রা বুড়ি বসে আছে কৈবর্ত পাড়ায়, তাকে কেউ কিছু বলছে না। চিত্রা বুড়িও কাঁদছে, হাউমাউ কান্না। বলাই কোনোখানেই বেশিক্ষণ থাকতে পারছে না। সারাক্ষণই তার মনে হচ্ছিল এই বুঝি তাকে ধরতে আসছে। সে অল্প কিছু সময়ের মধ্যেই বেশ কয়েকবার জায়গা বদল করল। বেশি দূর কখনো গেল না। সেনবাড়ি, সেনবাড়ির মন্দির, এর মধ্যেই তার ঘোরাফেরা। সন্ধ্যা মেলাবার পর সে চিলেকোঠার লোহার সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। ছাদে আধ হাতের মতো পানি জমে আছে। সে বসে রইল পানির মধ্যে। কিছুক্ষণ তার ভালোই কাটল। তারপরই মনে হতে লাগল লোহার সিঁড়িতে যেন শব্দ হচ্ছে। মিলিটারিরা উঠে আসছে, সিঁড়ি কাঁপছে। তারপর আবার সব চুপচাপ। কেউ আসেনি, মনের ভুল। বলায়ের নিঃশ্বাস স্বাভাবিক হয়ে গেল। আবার মনে হল কেউ আসছে, সিঁড়ি কাঁপছে। বলাই দ্রুত নিঃশ্বাস নিতে লাগল। ঝড়ের সময় একজন মিলিটারি সুবাদার ও ৩ জন রাজাকারের একটি দল ছুটতে ছুটতে সফদারুল্লাহর চালাঘরে এসে উঠেছিল। সফদারুল্লাহ বাড়িতে ছিল না। মেয়ে ছেলেদের গ্রাম থেকে দূরে সরিয়ে নেবার কোনো ব্যবস্থা করা যায় কিনা এ নিয়ে সে আলাপ করতে গিয়েছিল জয়নাল মিয়ার সঙ্গে। ওরা সফদারুল্লাহর ঘরে ঢুকেই টর্চ টিপল। সেই টর্চের আলো পড়ল জড়সড় হয়ে বসে থাকা সফদারুল্লাহর স্ত্রী ও তার ছোট বোনের মুখে। ছোট বোনটির বয়স 12। মিলিটারি সুবাদার মুগ্ধ কণ্ঠে বলল, এরকম সুন্দর মেয়ে সে কাশ্মীরেই শুধু দেখেছে, বাঙালিদের মধ্যে এরকম সুন্দর দেখেনি। সে খুবই সহজ ভঙ্গিতে এগিয়ে গেল। ঝড়ের জন্য এই 2 বোনের চিৎকার কেউ শুনতে পেল না। মেয়েদের গ্রামের বাইরে পাঠিয়ে দেবার ব্যাপারে জয়নাল মিয়ার অভিমত হল, এর কোনো দরকার নাই। হিন্দু মেয়ের কিছুটা ভয় থাকলে থাকতে পারে, কিন্তু মুসলমান মেয়েদের কোনো ভয় নাই। জয়নাল মিয়া দৃঢ়তরে বললেন, মুসলমানের শৈলে এরা হাত দেয় না। এই গ্রামে যে 3টে মানুষ মারা গেছে, এর মধ্যে মুসলমান কেউ আছে? তোমরা আছে?
কথা খুবই সত্যি। জয়নাল মিয়া নিচুস্বরে বলল, মুসলমানের সঙ্গে ব্যবহারও খুব বালা। মীর আলী চাচারে মেজর সাহেব সালাম দিছে, বিশ্বাস না হইলে জিগায় আও। এই কথাটিও সত্যি। তবু মতি বলল, ঘরের মেয়ে ছেলেরা বড় অস্থির হয়ে পড়ছে। জয়নাল মিয়া দৃঢ়স্বরে বলল, রাইত দুপুরে এভাবে টানাকানি করার কোনো দরকার নাই। যাও, তোমরা বাড়িত গিয়া আল্লাহ খুদার নাম নাও, ফিয়ামানিল্লা, ভয়ের কিছু নাই। যে অল্প কজন এসেছিল তারা ঝড়ের মধ্যেই চলে গেল। ঝড় থামবার পর জয়নাল মিয়ার কাছে খবর এলো মেজর সাহেব তার সঙ্গে দেখা করতে চান। সে যেন দেরি না করে। জয়নাল মিয়া ভীতস্বরে বলল, যাও, গিয়ে বলো আমি আসতাছি। বাঙালি রাজাকাটি বিরক্ত মুখে বলল, আমার সাথে চলেন, সাথে যাইতে বলছে। সফদারুল্লাহর বাড়ির সামনে এসে জয়নাল মিয়ার মনে হল ভেতর বাড়িতে মেয়ে ছেলে কাঁদছে। সফদারুল্লাহ উঠোনে বসে আছে। জয়নাল মিয়া জিজ্ঞেস করল, কি হয়েছে? সফদারুল্লাহ জবাব দিল না। কান দেখে? সফদারুল্লাহ সেই প্রশ্নেরও জবাব দিল না। সঙ্গের রাজাকাটি জয়নাল মিয়ার পিঠে ঠেলা দিয়ে বলল, তাড়াতাড়ি হাঁটেন। ফি হাতে ঘরে ঢুকলেন। তার সমস্ত গা ভেজা, মাথায় টুপি নেই, ভেজা চুল বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। আজিজ মাস্টার উঠে দাঁড়াল। ইমাম সাহেব বসেই রইলেন। তার উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। কিছু সময় পরপরই তার বমি হচ্ছে। ঘরময় বমির কটু গন্ধ। রফিক একটি হারিকেন টেবিলের ওপর রেখে চেয়ার এগিয়ে দিল মেজা সাহেবের দিকে। তিনি বসলেন না, একটি পা রাখলেন চেয়ারে। গম্ভীর গলায় প্রশ্ন করতে শুরু করলেন। প্রশ্নগুলো ইমাম সাহেবের প্রতি। রফিককে প্রতিটি প্রশ্ন ও উত্তর ইংরেজি করে দিতে হচ্ছিল। প্রশ্নোত্তর পর্বের গতি হল শ্লথ। সেজন্য মেজা সাহেবের কোনো ধৈর্যচ্যুতি হল না। তারপর, ইমাম, ভালো আছো? জি। আমি তো খবর পেলাম ভালো নেই, ক্রমাগত বমি হচ্ছে। জি হুজুর। শাস্তির দৃশ্যটা ভালো লাগেনি? ইমাম সাহেব জবাব দিলেন না। বমির বেগ সামলাবার চেষ্টা করতে লাগলেন। মেজা সাহেবের মুখে ক্ষীণ হাসি দেখা গেল। দৃশ্যটি কি খুব কঠিন ছিল? তুমি নিজে নিশ্চয়ই গরু ছাগল জবাই করো না? জি করি। তখন খারাপ লাগে না? ইমাম সাহেব একটি ছোট্ট নিঃশ্বাস ফেললেন। মেজা সাহেব কফির মগে দীর্ঘ চুমুক দিয়ে জবাবের প্রতীক্ষা করতে লাগলেন। জবাব পাওয়া গেল না। ইমাম? জি স্যার। এখন আমাকে বলো, তোমাদের ওই জঙ্গলে মোট কতজন বাঙালি সৈন্য আছে? আমি জানি না স্যার। সঠিক সংখ্যাটি না বলতে পারলেও কোনো ক্ষতি নেই, অনুমান করে বলো। আমি জানি না স্যার। আচ্ছা বেশ, সৈন্য নেই এই কথাটিই তোমার মুখ থেকে শুনি। স্যার, আমি জানি না, কিছুই জানি না স্যার। মেজা সাহেব কফির মগ নামিয়ে রাখলেন, সিগারেট ধরালেন। তার কপালের চামড়ায় সূক্ষ্ম ভাঁজ পড়ল। তুমি কখনো ওই বনে যাওনি? জি না স্যার, আমি ধর্মকর্ম নিয়ে থাকি। ধর্মকর্ম নিয়ে থাকো? জি স্যার। মসজিদে লোক হয়? হয় স্যার। সেখানে তুমি পাকিস্তানের জন্যে দোয়া করো? ইমাম সাহেব চুপ করে গেলেন। মেজা সাহেবের কণ্ঠে অসহিষ্ণুতা ধরা পড়ল। খুদবার শেষে পাকিস্তানের জন্যে কখনো দোয়া করনি? পৃথিবীর সব মুসলমানের জন্যে দোয়া খায়ের করা হয় স্যার। তুমি আমার কথার জবাব দাও, পাকিস্তানের জন্যে দোয়া করনি? জি না স্যার। বাংলাদেশের জন্যে কখনো দোয়া করেছ? ইমাম সাহেব চুপ করে রইলেন। মেজা সাহেব হঠাৎ প্রচণ্ড একটা চড় বসিয়ে দিলেন। ইমাম সাহেব চেয়ার থেকে উল্টে পড়ে গেলেন। রফিক তাকে উঠে বসাল। মেজা সাহেব ঠান্ডাম্বরে বললেন, ব্যথা লেগেছে? জি না। এতটুকু ব্যথা লাগেনি? জি না স্যার। আমার হাত এতটা কমজোরি তা জানা ছিল না। মেজর সাহেব হাতের সিগারেট ফেলে দিয়ে দ্বিতীয় চটটি দিলেন। ইমাম সাহেব গড়িয়ে নিচে পড়ে গেলেন। তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করল। রফিক তাকে তুলতে গেল। মেজর সাহেব বললেন, ও নিজে নিজেই উঠবে। ইমাম, উঠে বসো। ইমাম সাহেব উঠে বসলেন। এখন বলো, তুমি শেখ মুজিবুর রহমানের নাম শুনেছ? জি, শুনেছি। সে কে? ইমাম সাহেব চুপ করে রইলেন। সে কে তুমি জানো না? মেজর সাহেব এগিয়ে এসে তৃতীয় চটটি বসালেন। ইমাম সাহেব শব্দ করে দোয়া ইউনুস পড়তে লাগলেন। মেজর সাহেব তাকালেন আজিজ মাস্টারের দিকে। তারপর কবি, তুমি কেমন আছো? ভালো আছো? জি। তুমি শুনলাম বেশ শক্তই ছিলে, বমি টমি কিছু করনি? আজিজ মাস্টার জবাব দিল না। বাংলাদেশের ওপর কখনো কবিতা লিখেছ? জি না স্যার। কেন? লেখনি কেন? আজিজ মাস্টার চুপ করে রইল। শেখ মুজিবের ওপর লিখেছ? জি না। আজিজ মাস্টারের পা কাঁপতে লাগল। মেজর সাহেব বললেন,
তুমি দেখি প্রেমের কবিতা ছাড়া অন্য কিছু লেখো না? জি না। তুমি দেখি দারুণ প্রেমিক মানুষ। সব কবিতা কি মালা নামের ওই বালিকাকে নিয়ে লেখা? জবাব দাও, বলো হ্যাঁ কিংবা না। হ্যাঁ। শোনো আজিজ, আমি কথা রাখি। আমি কথা দিয়েছিলাম ওই মেয়েটির সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করব, সেটা আমার মনে আছে। আমি ওই মেয়ের বাবাকে আনতে লোক পাঠিয়েছি। এখন তুমি আমাকে বলো, ওই বনে কতজন সৈন্য লুকিয়ে আছে? স্যার, বিশ্বাস করেন, আমি কিছুই জানি না। আমি তোমার কথা বিশ্বাস করলাম না। তুমি বোধহয় জানো না আমি কি পরিমাণ নিষ্ঠুর হতে পারি। তুমি জানো? জি স্যার, জানি। না, তুমি জানো না, তবে এক্ষুনি দেখতে পাবে। রফিক, তুমি ওর জামা কাপড় খুলে ওকে কেন্টো করে ফেলো। আজিজ মাস্টার হতভম্ব হয়ে তাকাল। এই লোকটা বলে কি? আজিজ মাস্টারের পা কাঁপতে লাগল। মেজর সাহেব বললেন, দেরি করবে না, আমার হাতে সময় বেশি নেই। রফিক। জি স্যার। এই মিথ্যেবাদী কুকুরটাকে ন্যাংটা করে সমস্ত গ্রামে ঘুরে ঘুরে দেখাবে। বুঝতে পারছ? পারছি। আর শোনো, একটা ইটের টুকরো ওর পুরুষাঙ্গে ছুলিয়ে দেবে। এতে সমস্ত ব্যাপারটায় একটা হিউমার আসবে। আজিজ মাস্টার কাঁপা গলায় বলল, আমি কিছুই জানি না স্যার। একটা কোরআন শরীফ দেন, কোরআন শরীফ ছুঁয়ে বলবো। তার কোনো প্রয়োজন দেখি না। রফিক, যা করতে বলছি করো। রফিক থেমে থেমে বলল, মানুষকে এভাবে লজ্জা দেবার কোনো অর্থ হয় না। মেজর সাহেবের চোখে দৃষ্টি তীক্ষ্ণ হতে লাগল। তিনি তাকিয়ে আছেন রফিকের দিকে। রফিক বলল, আপনি যদি একে অপরাধী মনে করেন তাহলে মেরে ফেলেন। লজ্জা দেবার দরকার কি? তুমি একে অপরাধী মনে করো না? না, আমার মনে হয় সে কিছু জানে না। সেই গ্রামে থাকে আর এত বড় একটা ব্যাপার জানবে না? জানলে বলতো। কিছু জানে না তাই বলছে না। বলবে সে ঠিকই। ইট বেঁধে তাকে বাড়ি বাড়ি নিয়ে যাও, দেখবে তার মুখে কথা ফুটেছে। তখন সে প্রচুর কথা বলবে। রফিক ঠান্ডা স্বরে বলল, স্যার, ওকে এরকম লজ্জা দেওয়াটা ঠিক না। কেন ঠিক না? আপনি শুধু ওকে লজ্জা দিচ্ছেন না, আপনি আমাকেও লজ্জা দিচ্ছেন। আমিও ওর মতো বাঙালি, তাই নাকি? আমি তো জানতাম তুমি পাকিস্তানি। তুমি কি সত্যি পাকিস্তানি? জি স্যার। আমার মনে হয় এটা তোমার সব সময় মনে থাকে না। মনে রাখবে। জি স্যার, এটা তোমার নিজের স্বার্থেই মনে রাখা উচিত। রফিক চুপ করে গেল। মেজর সাহেব বললেন, একটা মজার ব্যাপার কি জানো রফিক? তুমি যদি আজিজ মাস্টারকে চয়েস দাও, মৃত্যু অথবা লজ্জাজনক শাস্তি, তাহলে সে লজ্জাজনক শাস্তিটাই বেছে নেবে। মহানন্দে পিঠ বেঁধে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে। জিজ্ঞেস করে দেখো। রফিক কিছুই জিজ্ঞেস করল না। মেজর সাহেব কঠিন স্বরে বললেন, আজিজ, পরিষ্কার উত্তর দাও। মরতে চাও না চাও না? আমি দ্বিতীয়বার এই প্রশ্ন করব না। 30 সেকেন্ডের ভেতরে জবাব চাই। বলো, মরতে চাও না চাও না? মরতে চাই না। মেজর সাহেব হাসি মুখে বললেন, বেশ, তাহলে কাপড় খুলে ফেলো। তোমাকে ঠিক 1 মিনিট সময় দেওয়া হলো তার জন্য। আজিজ মাস্টার কাপড় খুলতে শুরু করল। রফিক, আমার কথা বিশ্বাস হলো? হলো। বাঙালিদের মান অপমান বলে কিছু নেই। একটা কুকুরেরও আত্মসম্মান থাকে, এদের তাও নেই। আমি যদি ওকে বলি যাও, ওই ইমামের পশ্চাদেশ চেটে আসো, ও তাই করবে। রফিক মৃদুস্বরে বলল, মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে। তুমি করবে? জানি না, করতেও পারি। মৃত্যু একটা ভয়াবহ ব্যাপার। মৃত্যুর সামনে দাঁড়িয়ে কে কি করবে তা আগে থেকে বলা সম্ভব নয়। তাই বুঝি? জি স্যার, আপনার মতো একজন সাহসী মানুষও দেখা যাবে কাপুরুষের মতো কাণ্ডকারখানা করছে। মেজর সাহেব ঘর ছেড়ে বেরিয়ে এলেন এবং তারও মিনিটখানেক পর জয়নাল মিয়াকে সেই ঘরে ঢুকিয়ে দেওয়া হল। আজিজ মাস্টার দুহাতে তার লজ্জা ঢাকতে চেষ্টা করল। ইমাম সাহেব বেশ স্বাভাবিক গলায় বললেন, জয়নাল মিয়া, ভালো আছেন? জয়নাল কিছু একটা বলতে চেষ্টা করল, বলতে পারল না। আজিজ মাস্টারের মতো একজন বয়স্ক মানুষ সম্পূর্ণ নগ্ন দাঁড়িয়ে আছে, এটি এখনও সে বিশ্বাস করতে পারছে না। ইমাম সাহেব বললেন, বড় খারাপ সময় জয়নাল সাব, আল্লাহ খোদার নাম নেন। জয়নাল মিয়া আবারও কিছু বলতে চেষ্টা করল, বলতে পারল না। কথা আটকে গেল। আকাশে তারা ফুটতে শুরু করেছে। রাত প্রায় 8টা, কিন্তু মনে হচ্ছে নিশুথি। হাওয়া থেমে গেছে, গাছের একটি পাতাও নড়ছে না। সফদরুল্লাহ একটা দা হাতে মাঠে নেমে পড়ল। সে দুজনকে খুঁজছে। একজন তাল গাছের মতো লম্বা, গোঁফ আছে। অন্যজন বাঙালি, তার মুখে বসন্তের দাগ। সফদরুল্লাহ কোনো রকম শব্দ না করে হাঁটছে। ঘুটঘুটে অন্ধকার, তাতে তার কোনো অসুবিধে হচ্ছে না। সে যেভাবে হাঁটছে তাতে মনে হয় অন্ধকারেও দেখতে পাচ্ছে। কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে ওঠে। সে প্রথমে গেল বিলের দিকে। কেউ নেই সেখানে। বেশ কিছু কাটা ডাব পড়ে আছে চারদিকে। সফদরুল্লাহ দীর্ঘ সময় বিলের পাড়ে দা হাতে বসে রইল। বাতাস নেই কোথাও, তবু বিলের পানিতে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে।
ওরা আবার হয়তো আসবে। পানিতে দাঁড় করিয়ে আরও মানুষ মারবে। সফদরুল্লার মনে হল কেউ একজন যেন এদিকে আসছে। সে শক্ত করে দাঁটি ধরে চেঁচিয়ে বলল, ক্যাডা? আমি নিজাম। আপনি কি করেন? কিছু করি না। অন্ধকারে বইয়ে আছেন কেন? সফদরুল্লাহ ফুপিয়ে উঠল। নিজাম বলল, সব মিলিটারি জমা হইতেছে জংলা মাঠে, দেখবেন? সফদরুল্লাহ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। দাও কেন? আছে, কাম আছে, দাওয়ের কাম আছে। কৈবর্তপাড়া খালি হয়ে যাচ্ছে। এরা সরে পড়ছে নিঃশব্দে। এদের অভ্যেস আছে, অতি দ্রুত সবকিছু গুছিয়ে সরে পড়তে পারে। অন্ধকারে এরা কাজ করে। ওদের শিশুরা চোখ বড় বড় করে দেখে, হইচই করে না, কিছুই করে না। মেয়েরা জিনিসপত্র নৌকায় তুলতে থাকে, কোনো জিনিসই বাদ পড়ে না। হাঁস, মুরগি, ছাগল সবই ওঠানো হয়। এরা কাজ করে নিঃশব্দে। প্রবীণরা হুকো হাতে বেশ অনেকটা দূরে বসে থাকে। তাদের ভাবভঙ্গি দেখে মনে হয় কি হচ্ছে না হচ্ছে এরা কিছুই জানে না। এরা ঝিমুতে থাকে। ঝিমুতে ঝিমুতেই চারদিকে লক্ষ্য রাখে। বুড়ো বয়সেও এদের দৃষ্টি তীক্ষ্ণ। মীর আলী খুন খুন করে কাঁদে। ভাতের জন্য কাঁদে। বদিউজ্জামান বাড়ি ফেরেনি। সে না ফেরা পর্যন্ত অনফা ভাত চড়াবে না। ঘরে চাল ডাল সবই আছে। 4টে চাল ফোটাতে এমন কি ঝামেলা মীর আলী বুঝতে পারে না। অনেক রকম ঝামেলা আছে ঠিকই, মাথার ওপর টিনের ছাদ নেই, গ্রামে মিলিটারি মানুষ মারছে, তাই বলে মানুষের ক্ষুধা তৃষ্ণা তো চলে যায়নি। পরিবাণুও বিরক্ত করছে না, ঘুমাচ্ছে। অসুবিধে তো কিছু নেই। মীর আলী মৃদুস্বরে বলল, বউ, 4টে ভত রান্দিপল। অনফা তীব্রস্বরে বলল, আপনি মানুষ না আর কিছু? মীর আলী অবাক হয়ে বলে, আমি কি করলাম? 15-20 জন সেপাই বসে আছে স্কুলের বারান্দায়। এরাও ক্ষুধার্ত। সমস্ত দিন কোনো খাওয়া হয়নি। ওদের জন্য রান্না হবার কথা মধুবনে। ঝড়ের জন্য নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। রান্না করা খাবার এসে পৌঁছায়নি। কখন এসে পৌঁছাবে কে জানে। এরা সবাই দেয়ালে ঠেস দিয়ে শ্রান্ত ভঙ্গিতে বসে আছে। কয়েকজন স্পষ্টতই ঘুমাচ্ছে। কিছু বাঙালি রাজাকার ওদের সঙ্গে গল্প জমাবার চেষ্টা করছে। গল্প জমছে না। ওরা হাল ছাড়ছে না, ওস্তাদজি বলেই যাচ্ছে। বদিউজ্জামানের মনে হল জ্বর এসেছে। সে নিশ্চিত হতে পারছে না। মাথায় হাত দিলে কোনো উত্তাপ পাওয়া যায় না, কিন্তু তার কান ঝাঁ ঝাঁ করছে। কিছুক্ষণ আগেও তার শীত করছিল, এখন আর করছে না। খুক খুক করে কে যেন কাশল, নাকি সে নিজেই কাশছে? নিজামের মতো তারও মাথা খারাপ হয়ে যাচ্ছে। একবার মনে হল শীতল ও লম্বা একটা কি যেন তার শার্টের ভেতর ঢুকে গেছে। সে প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল, কিন্তু চিৎকার করল না। মনের ভুল। শার্টের ভেতর কিছুই নেই। বদিউজ্জামানের মনে হল সে যেন অনেকের কথাবার্তা শুনতে পাচ্ছে। কথাবার্তা বলতে বলতে কারা যেন এগিয়ে আসছে। এটাও কি মনের ভুল? বদিউজ্জামান উৎকর্ণ হয়ে অপেক্ষা করতে লাগল। সে ঠিক করে রাখল মিলিটারিরা তাকে মেরে ফেললে সে বলবে, ভাইয়েরা কেমন আছেন? বড় মজার ব্যাপার হবে। বদিউজ্জামান নিজের মনে খুক খুক করে হাসতে লাগল। বাঁ দিকে 4টি সবুজ চোখ তাকিয়ে আছে তার দিকে। শেয়াল। দিনে যে শেয়ালটা তাকে দেখে গিয়েছিল সে নিশ্চয়ই তার স্ত্রীকে ডেকে নিয়ে এসেছে। ভাবতে বেশ মজা লাগল বদিউজ্জামানের। সে আবার হাসতে শুরু করল। এবার আর নিজের মনে হাসা নয়, শব্দ করে হাসা। মেজর সাহেব স্কুলঘরের শেষ প্রান্তের বারান্দায় একাকী দাঁড়িয়ে আছেন। রফিককে দেখে তিনি কিছুই বললেন না। রফিক বারান্দায় নেমে গেল। অপেক্ষা করল খানিকক্ষণ, তারপর হাঁটতে শুরু করল গেটের দিকে। মেজর সাহেব ভারী গলায় ডাকলেন, রফিক। রফিক ফিরে এলো। কোথায় যাচ্ছিলে? তেমন কোথাও না। তোমাকে একটা কথা বলার প্রয়োজন মনে করছি। বলুন। তুমি কি জানো আমি তোমাকে বিশ্বাস করি না? জানি। কখন থেকে অবিশ্বাস করতে শুরু করেছি জানো? শুরু থেকেই। কোনো বাঙালিকেই আপনি বিশ্বাস করেন না। তা ঠিক। যারা বিশ্বাস করেছে সবাই মারা পড়েছে। আমার বন্ধু মেজর বখতিয়ার বিশ্বাস করেছিল। ওরা তাকে ধরে নিয়ে গিয়েছে। মেজর বখতিয়ার বিশ্বাস করেছিল কি করেনি সেটা আপনি জানেন না, অনুমান করছেন। হ্যাঁ, তাও ঠিক, আমি জানি না। মেজর সাহেব হঠাৎ প্রসঙ্গ পাল্টে ফেলে জিজ্ঞেস করলেন, তুমি কি ওই মাস্টারটির বিশেষ অঙ্গে ইট বুলিয়ে দিয়েছ? না। কেন? প্রমাণ সাইজের ইট পাওনি? রফিক কথা বলল না। মেজর সাহেব চাপার স্বরে বললেন, বাঙালি ভাইদের প্রতি দরদ উথলে উঠেছে। আমার মধ্যে দরদ টরদ কিছু নাই মেজর সাহেব। ইট ঝুলানোটা আমার কাছে অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে। মোটেই অপ্রয়োজনীয় নয়।
আমি ইট বাঁধা অবস্থায় ওকে ওর প্রেমিকার কাছে নিয়ে যাব এবং ওকে বলবো সেই প্রেমের কবিতাটি আবৃত্তি করতে। কেন? রফিক। জি স্যার। তুমি আমাকে প্রশ্ন করার দুঃসাহস কোথায় পেলে? আপনি একজন সাহসী মানুষ। সাহসী মানুষের সঙ্গে থেকে থেকে আমিও সাহসী হয়ে উঠেছি। আই সি। এবং স্যার, আপনি একবার আমাকে বলেছিলেন আমার মনে কোনো প্রশ্ন থাকলে তা বলে ফেলতে। বলেছিলাম? জি স্যার। সেই প্রিভিলেজ এখন আর তোমাকে দিতে চাই না। এখন থেকে তুমি কোনো প্রশ্ন করবে না। ঠিক আছে স্যার। রফিক। জি স্যার। আজ তোমাকে অস্বাভাবিক রকম উৎফুল্ল লাগছে। আপনি ভুল করছেন স্যার। আমাকে উৎফুল্ল দেখানোর কোনো কারণ নেই। এমন কিছুই ঘটেনি যে আমি উৎফুল্ল হব। তুমি বলতে চাও যে বিমর্ষ হওয়ার মতো অনেক কিছু ঘটেছে? আমি তাও বলতে চাই না। মেজর সাহেব পশতু ভাষায় কি যেন বললেন। কোনো কবিতা টবিতা হবে হয়তো। রফিক তাকিয়ে রইল। মেজর সাহেব বললেন, রফিক, তুমি পশতু জানো? জি না স্যার। না চাইলেও শোনো। এর মানে হচ্ছে বেশি রকম বুদ্ধিমানেরা মাঝে মাঝে বড় রকম বোকামি করতে হয়। রফিক কিছুই বলল না। মেজর সাহেব বললেন, চলো জয়নাল লোকটির কাছ থেকে কিছু জানতে চেষ্টা করি। তোমার কি মনে হয় ও আমাদের কিছু বলবে? না স্যার, বলবে না। কি করে বুঝলে? এরা কিছুই জানে না, কাজেই কিছু বলার প্রশ্ন ওঠে না। চলো দেখা যাক। তোমার নাম জয়নাল? জি। এই ন্যাংটা মানুষটাকে তুমি চেনো? জি স্যার। ও তোমার মেয়েকে বিয়ে করতে চায়। জয়নাল মিয়া হতভম্ব হয়ে তাকালো। তার পা কাঁপতে লাগল। এসব কি শুনছে? ইমাম সাহেব অস্ফুট একটি ধ্বনি করলেন। মেজর সাহেব বললেন, কিছু বলবে ইমাম? জি না স্যার। জয়নাল, তুমি কিছু বলবে? জি না। আমি ঠিক করেছি মাস্টারকে এই অবস্থায় তোমার মেয়ের কাছে নিয়ে যাব। জয়নাল, তোমার মেয়েটি কি বাড়িতে আছে? জয়নাল মিয়া মাটিতে বসে পড়ল। মেজর সাহেব হাসি হাসি মুখে তাকিয়ে রইলেন, যেন কিছু শোনার জন্য অপেক্ষা করছেন। ঘরে একটি শব্দও হল না। জয়নাল? জি? তোমার মেয়েটি বাড়িতেই আছে আশা করি। জয়নাল মিয়া হাউমাউ করে কেঁদে উঠল। মেজর সাহেব প্রচণ্ড ধমক দিলেন, কান্না বন্ধ করো, কান্না আমার সহ্য হয় না। চলো যাই, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। আজিজ মাস্টার তখন কথা বলল, অত্যন্ত স্পষ্ট স্বরে বলল, মেজর সাহেব, আমি মরবার জন্যে প্রস্তুত আছি। আমাকে লজ্জার হাত থেকে বাঁচান। মেজর সাহেব মনে হল বেশ অবাক হলেন। কৌতূহলী গলায় বললেন, মরতে রাজি আছো? হ্যাঁ। ভয় লাগছে না? লাগছে। তবু মরতে চাও? আজিজ মাস্টার জবাব না দিয়ে নিচু হয়ে তার পাজামা তুলে পড়তে শুরু করল। মেজর সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলেন। কিছুই বললেন না। আজিজ মাস্টারকে তার প্রায় 10 মিনিটের মধ্যে রাজাকাররা নিয়ে গেল বিলের দিকে। আজিজ মাস্টার বেশ সহজ ও স্বাভাবিকভাবেই হেঁটে গেল। যাবার আগে ইমাম সাহেবের দিকে তাকিয়ে বলল, সালাম আলাইকুম। ইমাম সাহেব বা জয়নাল মিয়া কেউ কিছু বলল না। আজিজ মাস্টার চলে যাবার পর দীর্ঘ সময় কেউ কোনো কথা বলল না। মেজর সাহেব গম্ভীর মুখে সিগারেট টানতে লাগলেন। জয়নাল মিয়া কাঁপতে লাগল থর থর করে। কিছুক্ষণের মধ্যেই স্কুল ঘরের পেছনে কয়েকটি গুলির শব্দ হল। ইমাম সাহেব ক্রমাগত দোয়াই ইউনুস পড়তে লাগলেন। মেজর সাহেব বললেন, জয়নাল, তুমি আমার প্রশ্নের ঠিক ঠিক জবাব দাও। আমাকে রাগিও না। বলো, মোট কতজন সৈন্য লুকিয়ে আছে তোমাদের জংলা মাঠে? মনে রাখবে, আমি একই প্রশ্ন দুবার করব না। বলো, কতজন? প্রায় 100। ইমাম সাহেব চোখ বড় বড় করে তাকালেন। রফিক অন্যদিকে তাকিয়ে রইল। মেজর সাহেব সিগারেট ধরালেন। সিগারেট ধরাতে গিয়ে তার হাত কাঁপতে লাগল। এরা কবে এসেছে এই বনে? পরশু। এই গ্রাম থেকে তোমরা কবার খাবার পাঠিয়েছ? 3 বার। আজিজ মাস্টার এবং ইমাম, এরা এ খবর জানে? জি না, এরা বিদেশি মানুষ, এদের কেউ বলে নাই। ওই সৈন্যরা এখান থেকে কোথায় যাবে জানো? জি না। কেউ জানে? জি না। ওদের মধ্যে কতজন অফিসার আছে? আমি জানি না স্যার। ওদের সঙ্গে গোলাবারুদ কি পরিমাণ আছে? জানি না স্যার। ওদের মধ্যে আহত কেউ আছে? আছে। কতজন? 6-7 জন। ওরাও বনেই আছে? জি না। ওরা কোথায়? কৈবর্তপাড়ায়, জেলে পাড়ায়। বনে খাবার নিয়ে যেত কারা? কৈবর্তরা। মেজর সাহেব থামলেন। জয়নাল মিয়া মাটিতে বসে হাঁপাতে লাগল। রফিক এখনও জানালার দিকে তাকিয়ে আছে। মেজর সাহেব বললেন, ঠিক আছে, তুমি যাও। জি স্যার। তুমি যাও,
তোমাকে যেতে বললাম। জয়নাল মিয়া নড়ল না, উবু হয়ে বসে রইল। মেজর সাহেব বললেন, নাকি যেতে চাও না? যেতে চাই। তাহলে যাও, দৌড়াও, আমি মত বদলে ফেলবার আগেই দৌড়াও। জয়নাল মিয়া উঠে দাঁড়াল, নিচু গলায় বলল, স্যার, আসসালামু আলাইকুম। মেজর সাহেব বললেন, ইমাম, তুমি যাও। ইমাম সাহেব নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। যাও যাও, চলে যাও, কুইক। ওরা ঘর থেকে বেরুল, স্কুল গেট পার হয়েই ছুটতে শুরু করল। মেজর সাহেব জানালা দিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে লইলেন, তার মুখ অত্যন্ত গম্ভীর। রফিক। জি স্যার। জয়নাল কি সত্যি কথা বলল? মনে হয় না স্যার, প্রাণ বাঁচানোর জন্য অনেক সময় এ জাতীয় কথা বলা হয়, কিন্তু আমি জানি ও সত্যি কথাই বলেছে। রফিক চুপ করে রইল। এবং আমার মনে হচ্ছে তুমিও তা জানো। রফিক তাকালো জানালার দিকে, বাইরে ঘন অন্ধকার। আমার মনে হয় তুমি আরও অনেক কিছুই জানো। আমি তেমন কিছু জানি না। তুমি শুধু বলো, তোমাদের সৈন্যরা এখনও কি বনে লুকিয়ে আছে? আমি কি করে জানব? তুমি অনেক কিছুই জানো। আমি কৈবর্তপাড়ায় তাল্লাশি করতে চেয়েছিলাম, তুমি বলেছিলে প্রয়োজন নেই। আমার ভুল হয়েছিল, সবাই ভুল করে। ঝড়ের সময় একটা পাগল ছুটে গেল বনের ভেতর, যায়নি? হ্যাঁ, ওকে বনের ভেতর যেতে দেখে তুমি উল্লসিত হয়ে উঠলে। রফিক একটি নিঃশ্বাস ফেলল। বলো, তুমি উল্লসিত হওনি? ভুল দেখেছেন স্যার। আমার ধারণা ওই পাগলটি বনে খবর নিয়ে গেছে এবং সবাই পালিয়েছে ঝড়ের সময়। মেজর সাহেব উঠে দাঁড়ালেন, কঠিন কণ্ঠে বললেন, চলো আমার সঙ্গে। কোথায়? বুঝতে পারছ না কোথায়? তুমি তো বুদ্ধিমান, তোমার তো বুঝতে পারা উচিত। বলো, বুঝতে পারছ? পারছি। ভয় লাগছে? না। ওরা কি ঝড়ের সময় পালিয়েছে? হ্যাঁ। এতক্ষণে ওরা অনেক দূর চলে গেছে, খুব তাড়াতাড়ি মধুবনের দিকে গেলে হয়তো এখনও ওদের ধরা যাবে। তুমি আবার আমাকে কনফিউজ করতে চেষ্টা করছ। এরা হয়তো বনেই বসে আছে। রফিক মৃদু হাসল। বলো, ওরা কি বনে বসে আছে? হয়তো আছে, গভীর রাতে বেরিয়ে আসবে। ঠিক করে বলো। আপনি এখন আমার কোনো কথাই বিশ্বাস করবেন না, কাজেই কেন শুধু শুধু প্রশ্ন করছেন? আহমেদ পাড়ে দাঁড়িয়ে আছেন। তার পাশে ডানদিকে চাইনিজ রাইফেল হাতে দুজন জওয়ান এসে দাঁড়িয়েছে। রফিক নেমেছে বিলে। বিলের পানি অসম্ভব ঠান্ডা। রফিক পানি কেটে এগোচ্ছে। পাড়ে বসে থাকা মেজর সাহেব বললেন, কার সঙ্গে কথা বলছো রফিক? নিজের সঙ্গে মেজর সাহেব। কি বলছো নিজেকে? সাহস দিচ্ছি, আমি মানুষটা ভীতু। রফিক, বলুন, ওরা কি বন ছেড়ে চলে গেছে? সত্যি করে বলো। রফিক বেশ শব্দ করেই হেসে উঠল। আচমকা হাসির শব্দে মেজর সাহেব চমকে উঠলেন। কৈবর্তপাড়ায় আগুন ছড়িয়ে পড়ছে, আলো হয়ে উঠছে চারদিক। রফিককে পরিষ্কার দেখা যাচ্ছে এবার। ছোটখাটো অসহায় একটা মানুষ বুক পানিতে দাঁড়িয়ে আছে। মেজর সাহেব বললেন, রফিক, তুমি কি বেঁচে থাকতে চাও? রফিক শান্তস্বরে বলল, চাই মেজর সাহেব, সবাই বেঁচে থাকতে চায়। আপনি নিজেও চান, চান না? মেজর সাহেব চুপ করে রইলেন। রফিক তীক্ষ্ণস্বরে বলল, মেজর সাহেব, আমার কিন্তু মনে হয় না আপনি জীবিত ফিরে যাবেন এদেশ থেকে। মেজর এজাজ আহমেদ সিগারেট ধরালেন। কৈবর্তপাড়ার আগুনের দিকে তাকালেন। পস্তু ভাষায় সঙ্গের জোয়ান দুটিকে কি যেন বললেন। গুলির নির্দেশ হয়তো। রফিক বুঝতে পারল না, সে পস্তু জানে না। হ্যাঁ, গুলির নির্দেশই হবে। সৈন্য দুটি বন্দুক তুলছে। রফিক অপেক্ষা করতে লাগল। বুক পর্যন্ত পানিতে গা ডুবিয়ে লালচে আগুনের আঁচে যে রফিক দাঁড়িয়ে আছে, মেজর এজাজ আহমেদ তাকে চিনতে পারলেন না। এ অন্য রফিক। মেজর এজাজের ককালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগল।